আচ্ছা, ভাবা যায় ঊনবিংশ শতাব্দীতে একজন কবি এমন একটা মহাকাব্য লিখে বসলেন যা কিনা ইতিহাসের অন্যতম সেরা একটা মহাকাব্যকেই নতুন করে পড়তে বাধ্য করল। চলুন আজ আমরা দেখব কিভাবে মাইকেল মধুসূদন দত্ত সেই সময় সব নিয়মকানুনকে চ্যালেঞ্জ করে এক অসাধারণ সৃষ্টি তৈরি করেছিলেন। আসুন আলোচনাটা এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। কি হতো যদি আমরা যাকে যুগ যুগ ধরে খলনায়ক হিসেবে জেনে এসেছি তিনি আসলে গল্পের মূল নায়ক হতেন? মাইকেলের মহাকাব্যের একেবারে গোড়ার কথাটাই হলো এই যুগান্তকারী প্রশ্ন। আমাদের আজকের আলোচনাটা মূলত এই 5টি ভাগে এগোবে। প্রথমে কবির পরিচয়, তারপর সাহিত্যে তার বিদ্রোহের দিকটা দেখব, এরপরেই আমরা তার মহাকাব্যের একেবারে নতুন ব্যাখ্যায় ঢুকব এবং সবশেষে এর মূল দ্বন্দ্ব আর আবেদন নিয়ে কথা বলব। ঠিক আছে, চলুন এই বিষয়টার গভীরে যাওয়া যাক। প্রথমে আমরা যার কথা বলছি তিনি আর কেউ নন, মাইকেল মধুসূদন দত্ত, বাংলা সাহিত্যের আকাশে এক কথায় এক বিপ্লবী নক্ষত্র। তো যশোরের কপোতাক্ষ নদের পাড়ে সাগরদাড়ি গ্রাম, সেখানেই তার জন্ম। কিন্তু ১৯ বছর বয়সেই তিনি একটা বড় সিদ্ধান্ত নিলেন যা সেই সময়ের সমাজকে নাড়িয়ে দিয়েছিল। তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন আর নাম নিলেন মাইকেল। আসলে এই যে একটা বিদ্রোহী মনোভাব, এটাই ছিল তার লেখার মূল স্পিরিট, আর এই স্পিরিট দিয়েই তিনি একাই বাংলা সাহিত্যের পুরো ধারাটাকেই বদলে দিয়েছিলেন। চলুন এবার দেখি এই বিদ্রোহটা ঠিক কেমন ছিল, মাইকেল ঠিক কিভাবে তার সময়ের সাহিত্য জগৎকে নাড়িয়ে দিয়েছিলেন। মাইকেল যখন লেখা শুরু করেন তার আগে বাংলা কবিতার জগৎটা ছিল বলা যেতে পারে পয়ার ছন্দের দখলে। মানে কবিতার প্রত্যেক লাইনের শেষে একটা মিল থাকতেই হবে। এর ফলে কি হতো, ভাব প্রকাশের স্বাধীনতাটা অনেকটাই সীমাবদ্ধ হয়ে থাকত। আর ঠিক এখানেই মাইকেলের সবচেয়ে বড় বিদ্রোহটা। তিনি নিয়ে এলেন অমিত্রাক্ষর ছন্দ, বা যাকে ইংরেজিতে বলে ব্ল্যাঙ্ক ভার্স। এই ছন্দে লাইনের শেষে মিলের কোনো বাধা ধরার নিয়ম নেই। এর ফলে যা হলো, বাংলা কবিতা প্রথমবারের মতো একটা নতুন শক্তি আর গভীরতা খুঁজে পেল যা আগে কখনো ভাবাই যেত না। এখন এই স্লাইডটার সবচেয়ে মজার বিষয়টা হলো শুধু সময়টা দেখুন, কি অবিশ্বাস্য গতিতে তিনি কাজ করেছেন। মাত্র ৩-৪ বছরের মধ্যে তিনি বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন প্রথম আধুনিক নাটক, প্রথম সফল প্রহসন, প্রথম মহাকাব্য, আবার প্রথম আধুনিক ট্র্যাজেডিও। মানে এক কথায় বলতে গেলে সৃজনশীলতার এক বিস্ফোরণ। এবার আমরা তার শ্রেষ্ঠ সৃষ্টি মেঘনাদ বধ কাব্য নিয়ে কথা বলবো। এই মহাকাব্যে তিনি এমন এক দুঃসাহসিক কাজ করেছিলেন যা তখনকার দিনে প্রায় অল্পনীয় ছিল। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে পুরো ব্যাপারটা আমাদের সামনে তুলে ধরে। দেখুন, আমরা যে রামায়ণটা জানি সেখানে রাম নায়ক আর রাবণ খলনায়ক, তাই তো? মাইকেল ঠিক এই ছকটাকেই ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছেন। তার মহাকাব্যে রাবণ হয়ে উঠেছেন একজন দেশপ্রেমিক রাজা যিনি নিজের দেশকে বাঁচাচ্ছেন, আর রাম তিনি হয়ে গেছেন বহিরাগত আক্রমণকারী। আর বিভীষণ ধার্মিক তো দূরের কথা, তিনি এখানে একজন বিশ্বাসঘাতক। সুতরাং মূল বিষয়টা হল, মাইকেলের চোখে রাবণ বা মেঘনাদ কোনো অন্যায়কারী নন, তারা বীর, ট্র্যাজিক হিরো, যারা নিজেদের দেশ, নিজেদের সম্মানকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত লড়াই করে গেছেন। চলুন এবার কবিতার সবচেয়ে নাটকীয় আর শক্তিশালী মুহূর্তটার দিকে নজর দেওয়া যাক, যেখানে দুই বিপরীত আদর্শের মধ্যে এক মারাত্মক সংঘাত তৈরি হয়। একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। মেঘনাদ পূজার জন্য প্রস্তুত, তার হাতে কোনো অস্ত্রশস্ত্র নেই। আর ঠিক তখনই তিনি দেখলেন তার শত্রু লক্ষণ অস্ত্র হাতে তার সামনে দাঁড়িয়ে, আর তাকে পথ দেখিয়ে নিয়ে এসেছে তার নিজেরই আপন চাচা বিভীষণ। মেঘনাদের প্রথম প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস আর তীব্র কষ্ট। সে তার চাচাকে প্রশ্ন করছে, হে পিতৃব্য, এ কাজ কি তোমার সাজে? নিজের বংশের মর্যাদা ভুলে তুমি একটা চোরকে নিজের ঘরে পথ দেখাচ্ছ। নিজের চাচার ভুলের গভীরতা বোঝানোর জন্য মেঘনাদ এরপর অসাধারণ কিছু উপমা ব্যবহার করেন। তিনি বলছেন, উঁচু বংশে জন্ম নিয়ে এমন নিচু কাজ করাটা ঠিক ততটাই অস্বাভাবিক যতটা অস্বাভাবিক চাঁদের মাটিতে নেমে আসা বা কোনো রাজহাঁসের কাদায় খেলা করা। বিভীষণের উত্তর ছিল আরও মারাত্মক। তিনি মেঘনাদের সমস্ত যুক্তি এক কথায় উড়িয়ে দিয়ে বললেন, আমি তো রামের দাস,
আমি কিভাবে তার বিরুদ্ধে গিয়ে তোমার অনুরোধ রক্ষা করব অর্থাৎ নিজের পরিবারের চেয়ে শত্রুর প্রতি আনুগত্যকেই তিনি বড় করে দেখলেন। চাচার মুখে এই কথা শুনে মেঘনাদ তো একেবারে হতবাক। এরপর তিনি লক্ষ্মণকে ধিক্কার দিয়ে বলেন, একজন নিরস্ত্র যোদ্ধাকে যুদ্ধের জন্য ডাকা এতটাই লজ্জার একটা কাজ যে লঙ্কার শিশুরাও তা শুনে উপহাস করে হাসবে। চলুন শেষ অংশে গিয়ে দেখি কেন এই কবিতাটি এত বছর পরেও এত প্রাসঙ্গিক আর এত শক্তিশালী। ভাতিজার যুক্তির সামনে বিভীষণ কিছুটা লজ্জিত হন, কিন্তু তিনি নিজের ভুলটা স্বীকার না করে পুরো দোষটা তার ভাই রাবণের উপর চাপিয়ে দেন। তিনি বলতে চান রাবণের পাপের কারণেই আজ লঙ্কার এই অবস্থা, এবং তিনি যা করেছেন তা আসলে ন্যায়ের পক্ষেই করেছেন। আসলে এই কবিতাটা আমাদের সামনে কিছু চিরন্তন প্রশ্ন তুলে ধরে। দেশের প্রতি ভালোবাসা বড় নাকি নিজের ব্যক্তিগত নৈতিকতা? পরিবারের প্রতি আনুগত্য আগে নাকি নিজের বিচার বুদ্ধি দিয়ে যা ঠিক মনে হচ্ছে সেটা করা? এই গভীর দ্বন্দ্বগুলোই কিন্তু কবিতাটিকে কালজয়ী করে তুলেছে। শেষ পর্যন্ত এই ঊনবিংশ শতাব্দীর মহাকাব্য আমাদের এই একবিংশ শতাব্দীতেও একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন কর্তব্যের সংঘাত দেখা দেয়, তখন আত্মীয়তার বন্ধনের প্রকৃত মূল্য ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়? এই ভাবনাটি নিয়েই আজকের মতো শেষ করছি।